তারা বলছে যে অশান্ত ভাঙড়, অশান্ত ভাঙড়। আমি বলছি না, ভাঙড় বরফের থেকেও ঠান্ডা, ভাঙড় শান্ত নয়, অশান্ত নয়। বলছি কীরকম? আমি আপনি আসুন, গাড়ি নিয়ে আপনারা চলে আসুন, আপনার সাথে 7 দিন থাকবো, ভাঙড়ে ঘুরবো, চতুর্দিকে ঘুরবো। কোনো জায়গায় যদি ভাঙড়ের মানুষ আপনাকে আঘাত করে, কারণ আমি নিজে ভাঙড়ের একজন বাসিন্দা হিসাবে এই গ্যারান্টি দিচ্ছি। আমি টক শোতে গিয়েও বলেছি, চলুন গাড়ি নিয়ে। ভাঙড়কে অশান্ত বলছেন, উত্তপ্ত বলছেন, সেই উত্তপ্ত ভাঙড় ভাঙড় নয়, এভাবে চিত্রিত করবেন না, তাহলে ভাঙড়ে ইনফোসিস হতো না। আপনারা কেন বলেন ইনফোসিস যখন হয় তখন বলেন রাজারহাট, আর গন্ডগোল যখন হয় তখন বলেন ভাঙড়? এই চেহারা কখনো ভাঙড়ের হতে পারে না। আজকে ওয়াকাব আন্দোলনের ব্যাপারে আমার আস্তে আস্তে মনে হচ্ছিল যে এই ওয়াকাব আন্দোলন করতে গিয়ে সবচেয়ে যদি জেল খাটতে হয়, ভাঙড়ের ছেলেরা খাটছে। কয়েক হাজার ছেলেকে জেলের মধ্যে রাখা রয়েছে। আমি সিবিআই, আমার সাথে আইবির লোকেরা যারা আমার সাথে কথা বলেছে, সেদিন আমি বলেছিলাম যে এই গন্ডগোলটা হয়েছিল ওয়াকাব নিয়ে। সেদিন তো কলকাতায় একটা ধর্ণা হচ্ছিল, পারমিশন ছিল না বলে আপনারা সেদিন তাদেরকে আটকেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে সেদিন কলকাতাতে জড়ো হতে পারলো। শুধু বাসন্তী হাইওয়ে দিয়ে যে লোকগুলো আসছিল, ভাঙড়ের দিক থেকে যে লোকগুলো আসছিল, হাড়োয়া থেকে 6 লেন ধরে যে লোকগুলো আসছিল, তাদের পারমিশন ছিল না, বাকি সব লোকের পারমিশন ছিল। আচ্ছা, ওখানে যে ব্যারিকেড বা পথ অবরোধ করেছিল, কে করেছিল? সিবিআইয়ের যে লোকটা, যে আইবি যে লোকটা লিখছিল, বলছিল যে জালাল সাহেব যেটা বলছে লোড করেন। আমি দ্বিতীয় যে কথাটা বলেছিলাম, যেই কথাগুলো সত্যি কথাগুলোকে সামনে নিয়ে এসে এদেরকে ধরতে হবে, তবেই বোঝা যাবে। যে সোনপুরে যখন তারা আবার একটি প্রতিবাদ করতে গেছিল, যে 7খানা গাড়ি পুলিশের গাড়ি বলে গেছিল, গাড়িগুলোর নাম্বার কি ছিল? একসাথে 7খানা গাড়ি সেখানে যে দাঁড়িয়েছিল, পুলিশের গাড়িগুলো আর সময় পায়নি, ওই সময় ওই বাইকগুলো সেখানে গিয়ে হাজির হয়েছিল। যদিও গাড়ি পোড়ানোকে আমি সাপোর্ট করে বলছি নি, এই সবগুলোই এই ধর্নার অন্যতম বৈশিষ্ট্য। আমি আপনাদেরকে বলতে চাই যে ওয়াকাব এই যে আইনটা যারা করেছে, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের আন্ডারে আমরা সংবিধান বাঁচানোর জন্যে আজকে স্বাধীনতার ৭৯ বছর পরে এরকম একটি ফোরাম তৈরি করতে হয়েছে। এটাই ভারতবর্ষের জন্য লজ্জার। এটাই আমরা যারা আজকে এখানে হাজির হয়েছি আমাদের সকলের জন্য লজ্জার, এই কারণে যে আমরা বিগত ৭৮ বছর ধরে কোনোদিন ভাবিনি যে আমরা কাদের উপরে ভরসা করেছিলাম। এই ভরসার জায়গাটা যদি আগামীতেও ভুল করেন, তাহলে আবার এমন করেই এসে ওই ধর্নায় বসতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, সংবিধান ভারতবর্ষকে চালানোর জন্যে, এদেশকে সুন্দর করে চালানোর জন্যে, একটি কল্যাণময় রাষ্ট্রের জায়গায় নিয়ে যাওয়ার জন্যে সংবিধান তৈরি করা হয়েছিল। সেই জায়গা থেকে কারা ছিল প্রথম? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর ওই যে ছোট্ট মেয়েটা নেতাজি সুভাষচন্দ্রের খুব সুন্দর একটি কবিতা বলছিল, এরকম হাজারো বিপ্লবী তাদের জীবনের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছে। এদেশের মানুষ যাতে এই দেশের শাসকদের দ্বারা শাসিত হয় আর তারা অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে এদেশে বাস করতে পারে। কিন্তু আমাদের সংবিধানের যে পাতায় যেগুলো লেখা ছিল, ওগুলো শুধুমাত্র ওই পুস্তকের পাতায় লিপিবদ্ধ একটি বস্তু ছাড়া আর কিছুই ছিল না। সেই জন্যে আজকে সংবিধান বাঁচানোর লড়াই করতে হয়েছে। আমরা করছি কাদের বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। কেন না, তারা আমাদের ওয়াকাফ সম্পত্তি ধ্বংস করার জন্য একটি আইন এনেছে। ওয়াকাফ সম্পত্তি কি শুধুমাত্র আজকে এই বিজেপি সরকারের আমলেই শুধুমাত্র ওয়াকাফ সম্পত্তি ধ্বংস হয়েছে? বিগত যে সরকারগুলো ছিল যারা আমাদের বন্ধু ছিল, আর যে সরকার বর্তমানে রয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে, মনে করে দেখেন 2011 সালের আগে আমি ক্ষমতায় যাওয়ার পরে সিবিআই তদন্ত দিয়ে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। আমি আপনাদেরকে বলি, নাজমা হেপতুল্লাহ কেন্দ্রীয় যিনি সংখ্যালঘু মন্ত্রী ছিলেন, তিনি সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের ওয়াকাফ সম্পত্তি যেগুলো আছে সেইগুলোর ব্যাপারে আপনার সহযোগিতা চাই। আনন্দবাজারের সেই দিনের পত্রিকার খবর দেখবেন,
তিনি বলেছিলেন এটা মগের মুল্লুক নয় যে মনে করলেই ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা যাবে। তাহলে ক্ষমতায় আসার আগে যে কথা আর ক্ষমতায় যাওয়ার পরে যে কথা, আমাদের সংবিধানের রক্ষা কবচ ধ্বংস হচ্ছে এই জায়গায়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে যখন কংগ্রেস ক্ষমতায় এসেছিল, যদি 1985 সালে 1885 সালে কংগ্রেসের সৃষ্টিলগ্নের 7 বছর পরে যে চরমপন্থী আন্দোলন গড়ে উঠেছিল, সেখান থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই আন্দোলনের প্রকৃত ইতিহাস আজকে যেটা এখানে সংবিধান সংকটের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সংকটের স্বাধীনতা পাওয়ার আগ থেকে সংকট তৈরি করা হয়েছিল। আমরা বাংলার যাকে রূপকার বলে মনে করি, আপনারা জানেন যে বাংলাতে যে বিগ ব্রাদার ছিল, যে 5 জন, সেই বিগ ব্রাদারের একজন ছিল। তাদের কাজ কি ছিল? আপনারা 19বিংশ শতাব্দীর যে ইতিহাসের পাতাগুলো খুলে দেখবেন, সেখানে আজকে এই সংবিধান যে সংকটের মুখে, সেই উত্তর সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেটা দেখিনি, সেই জন্যই আজকে এই জায়গায় হাজির হয়েছি আমরা। আমি আপনাদেরকে বলতে চাই যে সংবিধান আমরা বাঁচাতে চাই, কিন্তু বাঁচানোর জন্যে যদি ভরসার স্থলটা যেখানে করব, আর সেই পাত্রের যদি নিচেটা যদি ছেঁদা হয়, তাহলে ওই পাত্রে যত জলই দেন না কেন, যত পানি ওর ভিতরে ভরেন না কেন, কখনোই তা দাঁড়াবে না। আমরা বারবার 79 বছর ধরে এই ধরনের পাত্রে ভরসা করেছি। আজকে ওয়াকফ আন্দোলনের ব্যাপারে আমার আস্তে আস্তে মনে হচ্ছিল যে এই ওয়াকফ আন্দোলন করতে গিয়ে সবচেয়ে যদি জেল খাটতে হয়, ভাঙড়ের ছেলেরা খাটছে। কয়েক হাজার ছেলেকে জেলের মধ্যে রাখা রয়েছে। আমি সিবিআই, আমার সাথে আইবির লোকেরা যারা আমার সাথে কথা বলেছে, সেদিন আমি বলেছিলাম যে এই গন্ডগোলটা হয়েছিল ওয়াকফ নিয়ে। সেদিন তো কলকাতায় একটা ধর্ণা হচ্ছিল, পারমিশন ছিল না বলে আপনারা সেদিন তাদেরকে আটকেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে সেদিন কলকাতাতে জড়ো হতে পারলো শুধু বাসন্তী হাইওয়ে দিয়ে যে লোকগুলো আসছিল, ভাঙড়ের দিক থেকে যে লোকগুলো আসছিল, হাড়োয়া থেকে 6 লেন ধরে যে লোকগুলো আসছিল, তাদের পারমিশন ছিল না, বাকি সব লোকের পারমিশন ছিল। আচ্ছা, ওখানে যে ব্যারিকেড বা পথ অবরোধ করেছিল, কে করেছিল? সিবিআইয়ের যে লোকটা, যে আইবি যে লোকটা লিখছিল, বলছিল যে জালাল সাহেব যেটা বলছে লোড করেন। আমি দ্বিতীয় যে কথাটা বলেছিলাম, যেই কথাগুলো সত্যি কথাগুলোকে সামনে নিয়ে এসে এদেরকে ধরতে হবে, তবেই বোঝা যাবে। যে সোনপুরে যখন তারা আবার একটি প্রতিবাদ করতে গেছিল, যে 7খানা গাড়ি পুলিশের গাড়ি বলে গেছিল, গাড়িগুলোর নাম্বার কি ছিল? একসাথে 7খানা গাড়ি সেখানে যে দাঁড়িয়েছিল, পুলিশের গাড়িগুলো আর সময় পায়নি। ওই সময় ওই বাইকগুলো সেখানে গিয়ে হাজির হয়েছিল। যদিও গাড়ি পোড়ানোকে আমি সাপোর্ট করে বলছিনি, কিন্তু এর মধ্যে রয়েছে তারা বলছে যে অশান্ত ভাঙড়। অশান্ত ভাঙড় আমি চিনা, ভাঙড় বরফের থেকেও ঠান্ডা। ভাঙড় শান্ত নয়, অশান্ত নয়। বলছে কীরকম? আপনি আসুন, গাড়ি নিয়ে আপনারা চলে আসুন, আপনার সাথে 7 দিন থাকবো, ভাঙড়ে ঘুরবো, চতুর্দিকে ঘুরবো। কোনো জায়গায় যদি ভাঙড়ের মানুষ আপনাকে আঘাত করে, কারণ আমি নিজে ভাঙড়ের একজন বাসিন্দা হিসাবে এই গ্যারান্টি দিচ্ছি। আমি টক শোতে গিয়েও বলেছি, চলুন গাড়ি নিয়ে। ভাঙড়কে অশান্ত বলছেন, উত্তপ্ত বলছেন, সেই উত্তপ্ত ভাঙড় ভাঙড় নয়। এভাবে চিত্রিত করবেন না, তাহলে ভাঙড়ে ইনফোসিস হতো না। আপনারা কেন বলেন ইনফোসিস যখন হয় তখন বলেন রাজারহাট, আর গন্ডগোল যখন হয় তখন বলেন ভাঙড়? এই চেহারা কখনো ভাঙড়ের হতে পারে না। আমি সেই জন্য বলছি যে আমি আজকে যে ইস্যু রয়েছে, সেই ইস্যুর বাইরে গিয়ে এই জন্যে কথাগুলো বললাম যে আমরা সংবিধান যদি বাঁচাতে চাই, তাহলে স্বাধীনতার পর থেকে আমরা যাদের উপর ভরসা করেছি তাদের একটার পর একটা কার্যকলাপের উপরে ভর করুন। এবং আজকে যারা এই মঞ্চকে বিজেপির দালাল বলে ডাকছে, তাদের লেখাগুলোকে আপনারা খেয়াল করুন। এরাই হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এরা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা এই ধরনের যে কোনো মঞ্চ গড়ে ওঠে সেটাকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি নেয়। সেই প্রস্তুতির অংশ হিসাবে তারা এটা করছে। আমরা এতটা কাঁচা নই যে বিজেপির হাতে তামাক খেয়ে এখানে বিজেপিকে সুযোগ করে দেব। গোটা ভারতবর্ষে বিজেপিকে কারা সুযোগ করে দিয়েছে? 2024 সালের ভোটে এই পশ্চিমবঙ্গ তার সাক্ষী। তাই ওই বিজেপির কথা বলে এই মঞ্চকে ভাঙার যারা চেষ্টা করছেন, সেটা কখনোই সম্ভব নয়। তাই আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের শুধু মঞ্চ বাঁচানোর জন্য নয়,
ওয়াকাবের উপরে অনেক বক্তব্য হয়েছে, এসআইয়ের উপরে বক্তব্য হয়েছে, পরিযায়ী শ্রমিক সমস্ত বিষয়ে বক্তব্য হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সংবিধানকে যদি বাঁচানোর এই লড়াইকে আমরা পাথেয় হিসেবে যদি ঐক্যবদ্ধ হই, ওয়াই চ্যানেলের এই মিটিংটা 21শে জুলাইয়ে সীমাবদ্ধ ছিল। শুধু একটি ঐক্যবদ্ধ প্রতিবাদ, সেখানেই আমাদের এই ধর্ণা মঞ্চ করতে দিতে বাধ্য হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ প্রমাণ করেছে যে শাসকের অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করতে হয়। সেই মাথা নিচু করে তারা আমাদেরকে সায় দিয়েছে। আমাদের এই শপথের জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আমরা আমাদের এই যে শপথ, এই শপথকে সঠিক এবং সত্যনিষ্ঠ জায়গায় থেকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। যদি এ থেকে বিচ্যুত হই, তাহলে আগামী ভারতবর্ষ, আগামী জনগণ এবং মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের কারোরই মুক্তি থাকবে না। কারণ আমরা গোটা ব্যবস্থাপনার বিরুদ্ধে, গোটা দেশের মানুষ যেদিকে তাকিয়ে রয়েছে সেইটার দিকে লক্ষ্য না রেখে আমরা আমাদের নিজেদের স্বার্থের কারণে বিচ্যুত হয়েছি। তাই আপনারা শপথ নেবেন এবং এই শপথের ভিতর দিয়ে আমাদের এই সংবিধান বাঁচানোর যে মঞ্চ, আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা সহযোগিতা করবেন, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জালালউদ্দিন সাহেবকে। স্টেজের ডান দিকে এবং বাম দিকে যারা আছেন একটু সামনের দিকে চলে যাবেন।